আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে জিরো টলারেন্স নীতির কথা বললেন প্রধানমন্ত্রী। বহির্শত্রুর আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু প্রায় ৪২,০০০। ২৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার। বিপিএল এর ফাইনালে সিলেট স্ট্রাইকার্সের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিক ও শান্তর হাফ সেঞ্চুরি। এবং টরন্টোয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ আনার প্রক্রিয়া চলছে। কুমার বিশ্বজিৎ পুত্র আহত নিবিড়ের আরও অস্ত্রোপচারের প্রস্তুতি। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহির্শত্রুর আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১০ম টাইগার্স পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী বলেন, শুধু সার্বভৌমত্ব রক্ষাই নয়, দেশ ও দেশের বাইরে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো ভিডিওতে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট, যা বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ ইউনিট। সৌম্য শক্তি ও ক্ষিপ্রতার মূলমন্ত্রে দীক্ষিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাসও গৌরবময়। দ্য টাইগার্স উপাধি খ্যাত ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বিশ্বের অন্যতম সাহসী রেজিমেন্ট হিসেবে গণ্য করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২ ছেলে শেখ কামাল ও শেখ জামাল এই রেজিমেন্টের হয়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই রেজিমেন্টের সম্পর্কটা অন্যরকম। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তিতে ১০ম টাইগার্স পুনর্মিলনী আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিমেন্টের বিভিন্ন কন্টিনজেন্টের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের এই রেজিমেন্টের সদস্যরা দেশের বিভিন্ন কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জনগণের পাশে আছে। যে কোনো দুর্যোগ, দুর্বিপাকে, বন্যা, খরা বা কোনো ভূমিঝড়, যেগুলো কিছু হলেই আমাদের সশস্ত্র বাহিনী তাদের পাশে দাঁড়ায়। শুধু দেশে না, বিদেশেও আমরা যখনই আমাদের কোনো বন্ধু দেশে কোনো দুর্ঘটনা ঘটে, তখনই আমাদের সশস্ত্র বাহিনী সেখানে যায় এবং উদ্ধার কার্য এবং সেবা করে থাকি। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত গৌরবের সাথে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে। প্রতিটি বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু আক্রমণ এলে তা প্রতিহত করতে হবে। আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে চাই। তাই সন্ত্রাস বা জঙ্গিবাদ এগুলির প্রতি আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। আমাদের পররাষ্ট্র নীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। কিন্তু যদি কখনো বহিঃশত্রুর আক্রমণ হয়, সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি, তার উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দায় সবাইকে মিতব্যয়ী হয়ে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৪২,০০০-এ দাঁড়িয়েছে। প্রাণের খোঁজে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর কাহরামান মারাস প্রদেশ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সিরিয়ার ৫০ লাখ মানুষকে খাবার, আশ্রয় এবং চিকিৎসা সেবা দিতে প্রায় ৪০ কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তুরস্ক সিরিয়ায় বেঁচে যাওয়া মানুষদের সহায়তায় ১ কোটি ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে মালয়েশিয়া।
তুরস্কের আদিয়ামান শহরের উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল পাশের হাতায়া প্রদেশে গেছেন। 19 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের উদ্ধার কাজ পরিচালনা করার কথা রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের মিডিয়া কোঅর্ডিনেটর উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার বিপিএল সিজন 9 এর ফাইনাল। সিলেট স্ট্রাইকার্সের দেয়া 176 রানের টার্গেটে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে প্রথমে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্স 20 ওভারে 7 উইকেটে 175 রান করে। ওপেনার শান্তর 64 এবং মুশফিকুর রহিমের অপরাজিত 74-এ সিলেট চ্যালেঞ্জিং স্কোর করে। জবাবে ব্যাট করতে নামা কুমিল্লা 34 রানে সুনীল নারায়ণ এবং ইমরুল কায়েসকে হারিয়ে চাপে পড়েছে। It's still hovering under 9 runs in an over, so you really don't need an innings which is going great guns. You just have to make sure that you stay there and build on this partnership. 29 of 25 now. Seems like Lytton Bass has given himself a role that শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ 2 উইকেটে 64 রান। আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময় কাটিয়ে নিজের সেরা ছন্দে ফিরেছেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত। সামর্থ্য প্রমাণ করে বিপিএল এর ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এক আসরে 500 রান সংগ্রহের রেকর্ড গড়লেন শান্ত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে শান্ত 500 রান সংগ্রহের রেকর্ড গড়া ছাড়াও এবারের আসরে তার চতুর্থ হাফ সেঞ্চুরিটি তুলে নেন। 38 বলে 50 পান শান্ত। পাশাপাশি মুশফিকের সাথে তৃতীয় উইকেটে 79 রানের পার্টনারশিপ করেন। আগের 14 ইনিংসে 452 রান নিয়ে ফাইনাল খেলতে নেমেছিলেন শান্ত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে 45 বলে 9 বাউন্ডারি আর 1 ছক্কায় 64 রান করে আউট হন তিনি। এবারের আসরে 15 ইনিংসে 4 হাফ সেঞ্চুরি সহ 516 রান সংগ্রহ করে শান্ত ব্যাট হাতে ধারাবাহিকতার অনবদ্য স্বাক্ষর রাখলেন। ব্যাট বলের পারফরম্যান্স মিলিয়ে এবারের বিপিএলে অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদেরই জয়জয়কার। জমকালো কনসার্টের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 9ম আসরের সমাপনী আয়োজন। ফাইনাল ম্যাচের আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে সম্পূর্ণ দেশীয় ব্যান্ডদের পরিবেশনায় বিপিএল এর বিশেষ কনসার্টে অংশ নেন 3 জনপ্রিয় ব্যান্ড মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ এবং জেমস ও নগর বাউল। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। বিপিএল এর উদ্বোধনী কিংবা সমাপনী আগের প্রায় প্রতিবারই বিদেশি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান হয়েছে। এবার সেদিকে যায়নি আয়োজক বিসিবি। 9th এডিশনের সমাপনী কনসার্টে অংশ নেয় সবগুলো দেশি ব্যান্ড। মৌসুমী গানে পারফর্ম শুরু হয় ব্যান্ড মাকসুদ ও ঢাকার। একে একে মাকসুদ গেয়ে শোনান তার বিখ্যাত চিঠি, গীতিকবিতা, দেহঘড়ি, মেলায় যাইরে। মেলায় যাইরে, মেলায় যাইরে, মেলায় যাইরে, ওই বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। মেলায় যাইরে, মেলায় যাইরে। 2 ঘন্টার আয়োজনে মাকসুদ ও ঢাকার পর হোম অফ ক্রিকেট মাতিয়ে রাখে ওয়ারফেজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নিরবিচ্ছিন্নভাবে দেশের সমৃদ্ধির সাথে ব্যবসা বাণিজ্যেরও সমৃদ্ধি আসছে, তা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বার আয়োজিত 30তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ এমপি, এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আক্তার হোসেন, ওহিদ সিরাজ চৌধুরী স্বপন ও অন্যরা। সমৃদ্ধ হচ্ছে।
দেশ এগিয়ে যাচ্ছে, আজকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ এসছে, বাংলাদেশের ব্যবসায়ীরা এখন বিদেশে বিনিয়োগ করছে, বাংলাদেশের ব্যবসায়ীরা এখন বিদেশে সম্মান পাচ্ছে। এটি জননেত্রী শেখ হাসিনা না হলে হতো। কানাডার টরন্টোর কাছে একটি হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। অস্ত্রোপচারের পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বড় ধরনের আরও অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। টরন্টো থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি। আপনাকে জানিয়ে রাখি, টরন্টোর কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি শিক্ষার্থীর করুণ মৃত্যু এবং একজন গুরুতর আহত হওয়ার পর এখানে আসলে এখন 2 ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা চলছে। এক হচ্ছে যে প্রাণহীন 3টি দেহকে দেশে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা, এবং আরেকটি হলো শিল্পী কুমার বিশ্বজিতের সন্তানের প্রাণ রক্ষার চেষ্টা। আপনারা এর মধ্যে জেনেছেন শিল্পী কুমার বিশ্বজিৎ দুপুর 1টার দিকে সস্ত্রীক বাংলাদেশ থেকে কানাডা এসে পৌঁছেছেন। পৌঁছে সরাসরি তারা এয়ারপোর্ট থেকে সেন্ট মাইকেল হসপিটালের আইসিইউতে চলে আসেন। এখানে যে ডাক্তার, কর্তব্যরত অন্যান্য চিকিৎসক বা চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মী তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে করে তিনি তার সন্তানকে দেখতে যান। তারা সেখান থেকে তার সন্তান দেখে আসেন। দেখে আসার পর যে কুমার বিশ্বজিতের কাজিন অভিষেক, তিনি আমাদের জানিয়েছেন কুমার বিশ্বজিতের সন্তান নিবিড়ের দেহের আরো এক বা একাধিক বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজনের কথা জানিয়েছেন ডক্টররা। তো চিকিৎসকরা কুমার বিশ্বজিৎ এবং তার পরিবারকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন বা চেষ্টা করছেন যে এই সন্তানকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। তো ইতিমধ্যে ডাক্তাররা বলেছেন যে আগের দিনের তুলনায় দ্বিতীয় দিনে তার অবস্থার অনেকটা কিছুটা উন্নতি হয়েছে। সেটাকে তারা বলছেন যে 20% মতো উন্নতি হয়েছে। এখন পর্যন্ত আসলে আমার কাছে এই পর্যন্ত খবর। এরপরে যে নতুন আপডেট থাকবে আমরা অবশ্যই চ্যানেলের দর্শকদের সেটা জানাবো। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। ভেরিফিকেশন, সত্যায়ন সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের অন্তত 9টি সেবা অনলাইনে পাওয়া যাবে। সহসাই সেবাগুলো যুক্ত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন জানান, ধাপে ধাপে সব সেবাই অনলাইনে যুক্ত হবে। ভারতের পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাউন্সিলর, সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির দূতের ঢাকা সফরের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি। মুখপাত্র জানান, বণিক সমিতি এফবিসিসিআই এর 50 বছর পূর্তিতে আগামী 11 থেকে 13 মার্চ আয়োজন করা হচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট। মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগ শীঘ্রই মাই.গভ প্ল্যাটফর্মের মাধ্যমে এর 9টি সেবা বৈশ্বিক পর্যায়ে ডিজিটালাইজড করতে যাচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় A2I এবং অন্য মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ক্রমান্বয়ে অন্যান্য কনসুলার সেবাসমূহ ডিজিটালাইজ করা হবে। গত এক সপ্তাহে কনসুলার ও কল্যাণ অনুবিভাগ প্রায় 18,000 বিভিন্ন ধরনের কনসুলার সেবা প্রদান করেছে। বাংলাদেশের সেমি কন্ডাক্টর চিপ ডিজাইন সার্ভিস প্রতিষ্ঠান উল্কা সেমি প্রাইভেট লিমিটেড 16 বছর পূর্তি উদযাপন করেছে। বাংলাদেশ, আমেরিকা, কানাডা ও ভারতে 4টি ডিজাইন সেন্টার রয়েছে উল্কা সেমি প্রাইভেট লিমিটেডের। প্রতিষ্ঠানটি বারিধারা DOHS এ 30,000 বর্গফুটের নতুন ডিজাইন সেন্টার উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে উল্কা সেমি প্রাইভেট লিমিটেডের CEO জনাব মোহাম্মদ এনায়েতুর রহমান, প্রধান পরিচালক কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্কা সেমি বাংলাদেশে সেমিকন্ডাক্টর চিপের বিকাশ ঘটিয়েছে, ICT খাতের হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বলে জানান উদ্যোক্তারা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
চিকিৎসা সুবিধায় কাটছাঁট করায় এবার উহানের রাস্তায় বিক্ষোভে নেমেছে চীনের অবসরপ্রাপ্ত বৃদ্ধরা। গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিক্ষোভে নামেন তারা। একই সঙ্গে উত্তর পূর্বের শহর ডালিয়ানেও বিক্ষোভ করছেন অবসরপ্রাপ্তরা। সপ্তাহখানেক আগে উহানের স্থানীয় প্রশাসন বিমার মাধ্যমে চিকিৎসা সুবিধা কমানোর ঘোষণা দেন। এতে চিকিৎসা পেতে আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে অবসরপ্রাপ্তদের। সরকারি নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্তরা তাদের বিমার মাধ্যমে প্রয়োজন মতো চিকিৎসা সুবিধা নিতে পারবে। এরপরেই গত 8 ফেব্রুয়ারি উহানে বিক্ষোভ শুরু হয়। অর্থনীতি সংবাদ। প্রায় এক মাস বন্ধ থাকার পর রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। প্রথম ইউনিট থেকে আপাতত 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে 30,000 মেট্রিক টন কয়লা আনা হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও 50,000 মেট্রিক টন কয়লা আসবে। এই কয়লায় 3 থেকে 4 মাস টানা উৎপাদন সচল রাখা যাবে। আরও কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ডলার সংকটে কয়লা আমদানি না করায় উৎপাদন শুরুর কয়েকদিন পর বন্ধ হয়ে যায় নতুন এই বিদ্যুৎ কেন্দ্র। কয়লা আমদানিতে এলসি জটিলতা এখন কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। তিনি বলেন, এখন থেকে পর্যায়ক্রমে কয়লা আসতে থাকবে আর উৎপাদন বন্ধ করার প্রয়োজন হবে না। কৃষি সংবাদ। নীলফামারীতে সমলয় পদ্ধতিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে 100 একর জমিতে বোরো উন্নতজাত ব্রি ধান 92 এবং বিএডিসির LHA জাতের ধানের চারা রোপণ শুরু হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে ট্রেতে চারা রোপণ করছেন কৃষক। সময় এবং অর্থ দুটোরই সাশ্রয় হচ্ছে কৃষকের। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। শীতকাল এলেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জলাশয়গুলোতে পরিযায়ী পাখির আগমনে মুখর হয়ে ওঠে। এই জলচর পাখির প্রজাতি, বৈচিত্র্য, সংখ্যা সহ বিভিন্ন তথ্য সংগ্রহে প্রতি বছরই জলচর পাখি শুমারি পরিচালিত হচ্ছে। উপকূলে পাখি সংরক্ষণে প্রকৃতি ও জীবন, এই নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 1 পয়েন্ট বেড়ে 6,246 পয়েন্টে দাঁড়িয়েছে। অপরিবর্তিত ছিল বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 308টি কোম্পানির 340 কোটি 33 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 91 কোটি 17 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 41টির, কমেছে 122টির এবং অপরিবর্তিত রয়েছে 145টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদা অটোস লিমিটেড বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে।